প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি। দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। প্রথমে অনুরোধ করি, আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আরো একটা দুঃখজনক ঘটনা গতকালকে ঘটেছে। সেটা হচ্ছে ডেইলি স্টারে আগুন লাগার পর নিউজ সম্পাদক নুরুল কবির সাহেব তিনি সেখানে গিয়েছিলেন। অনেকটা ওইখানে কিছু সংবাদকর্মী আটকা পড়েছিল এবং তাদেরকে উদ্ধার করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে তিনি বেশ হেনস্থার শিকার হয়েছেন। আমি যে ভিডিও ক্লিপগুলো দেখেছি তা ওনার খুব সুন্দর, কিন্তু ঝাঁকড়া বাপি চুল, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে। ওনার ওই চুল নিয়েও ঠাট্টা মশকরা করতে দেখা গেছে কাউকে কাউকে। তার উপরে এতটা ক্ষোভ কেন? তিনি তো এই সরকারের পক্ষের লোক, কিংবা অনেক প্রশংসা করছে বিগত সরকারেরও প্রচন্ড সমালোচক এই নুরুল কবির সাহেব। উনি আক্রান্ত হলেন কেন? এতে কি কি সিগন্যাল পাওয়া যায় যে আসলে ওনার সব ঠিক আছে? ওনাকে আসলে মূলত ওনাকে করা হয়েছে যে উনি ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে। ওনার বেশ কিছু টকশো খেয়াল করেন, উনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে। আর এই মুক্তিযুদ্ধের পক্ষে যারাই কথা বলবে তাদেরকেই ট্যাগ লাগানো হবে ফ্যাসিস্টের দোসর, তারাই কালচারাল দোসর, তারাই ভারতের দালাল। মানে কথা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা আপনি বলতে পারবেন না। মুক্তিযুদ্ধের কথা যদি আপনি বলেন আপনি পীড়া খাবেন। সুতরাং ওনারা এই যে আপনি নুরুল কবির দেখালেন, ওনাকে সবাই লাল বদর নামে চিনে। তো একজন লাল বদরকে তো এই লাল বদররা মারার কথা না। আসলে কিনা বদর মদর কিছু না। ঘটনা হচ্ছে যে এখন হচ্ছে যে তুমি কি 71 মানো না 24? তুমি যদি 71 মানো মাইর খেতে পার, তুমি যদি 24 মানো তাহলে তুমি আমাদের ভাই। এটা হচ্ছে মূল কাহিনী। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, যেমন আপনার ওই যে আরেকজন সাংবাদিককে ধরে নিয়ে গেল, এখন জেলে আছে, কি যে আনিস আলমগীর। উনি কি আওয়ামী লীগ? তো আওয়ামী লীগ না, ও মানে স্বাধীনতার কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, সুতরাং ওটা দোষর। এখন মানচিত্রের যিনি আছেন পান্না ভাই, উনি কি আওয়ামী লীগ? ওনার জ্বালায় তো গত 15 বছর ওনার যন্ত্রণায় আওয়ামী লীগ অতিষ্ঠ ছিল ভাই। ওনার যেসব কথাবার্তা এগুলো তো আওয়ামী লীগ অতিষ্ঠ ছিল। তো ওনারে ধরে নিয়ে গেল, ওনারা ধরে উনিও 3-4 মাস জেল খেটে আসলো। তো এখানে ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা আপনি বলতে পারবেন না। আপনারা যারাই মুক্তিযুদ্ধের কথা বলবেন, 71-এর কথা বলবেন, তারাই হচ্ছেন যে আপনারা হয় ফ্যাসিস্টের দোষর নাই, কালচারাল ফ্যাসিস্ট। সুতরাং আপনাদের যাইতে হবে ভাই, আপনাদের মাইর খাইতে হবে। এখানে কোনো বিকল্প কিছু নেই। আজকে গতকালকে একটা মেয়ের, আপনার কার্ড দেখছেন কিনা জানি না, কি জানি নাম আমি ভুলে গেছি, এটা সম্বন্ধে ডেইলি স্টারে কাজ করে মেয়ে। সে বলতেছিল যে দম বন্ধ হয়ে আসছে ধোঁয়ায়, আমি মনে হয় মারা যাব, আর বাঁচবো না। এই মহিলা গত 24 জুলাই আগস্টে হাসনাত সার্জিস সহ বড় বড় যতগুলো নেতা আছে এদের সবাইকে বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় কিন্তু এই মহিলা দিছে। আবার এই মহিলাই বিভিন্ন বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করাইছে এই হাসনাত সার্জিস এনসিপির এই পোলাপাইন গুলারে। গতকাল তিনিই পড়ে গেছেন সেই ফাঁকে। ওই তো কইলাম, আর্মি তো হাঁটু গাইরা বৈশা পোলাপাইনের কাছে কইছে 20 মিনিট সময় দেন, আমরা লোকগুলারা বাঁচাই। তাও আবার কখন? যখন পিনাকি কইলো যে হ্যাঁ উপরে কিছু সাংবাদিক আটকা পড়েছে, আমাদের ছেড়ে দেন, ওদেরকে বেরিয়ে আসতে দেন। আর ইলিয়াসে কি বললো, একটা ইটও যাতে না থাকে, ইট ভেঙে ফেলো, খুলে নিয়ে আসো ইট। তো ভাই এখন আমরা চলতেছি 2 নবীর যুগে। পিনাকি নবী, ইলিয়াস নবী, 2 নবীর যুগে চলতেছি বাংলাদেশ। কোনটা যে কখন ঠিক হবে কেউ জানে না। এখন আমাদের ভারতের 3টা দূতাবাস ধরেন, 2টা উপ দূতাবাস আর হলো একটা মেইন। এরপরে ভারতে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হিসাবে ভারতের জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে, স্বাভাবিক। সেই হিসাবে তারা কিন্তু প্রতিবাদ জানাইছে। তারা কিন্তু আমাদের দূতাবাসে কিন্তু আক্রমণ করে নাই, কিন্তু একটা খেয়াল করেন দেখতে, তারা কিন্তু ওইখানে প্রতিবাদ জানাইছে। প্রতিবাদ তো জানাবেই, কারণ যেহেতু তাদের দূতাবাস আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তারা প্রতিবাদ জানাবে না? এটা তো বাস্তবতা। এটা আপনি একবারায় এই যে আমরা যে অনেক দিন ধরে বলছি যে বারবার এই কথাগুলি যে বলা হচ্ছে, এতে তো পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কিন্তু একটা সংঘাতের একটা সম্ভাবনা জেগে উঠতেছে। এবং আমরা যতই বলতেছি দিন দিন আরো এটা চাঙ্গা হচ্ছে। আমরা ওই মানুষকে আরো সচেতন করার চেষ্টা করতেছি। সরকার হয়তো বা সচেতন, সরকার তো আমাদের কথা শুনবে না, তবে শুনলে আমাদের কথা মাথায় নিতেও পারতো, নিয়ে না অবশ্যই।
সেইগুলি আপনার কন্ট্রোল করা যায় কিভাবে সেই চেষ্টা করা উচিত ছিল। এখন দেখলে যত বলা হয়েছে তত আরো মানে আরো উস্কাইতেছে। না হয় এই যে এরপরে আবার এই ঘটনাগুলির মধ্যে আবার একজনে বলল যে দূতাবাসের আপনার যে মেইন আপনাদের রাষ্ট্রদূত ওনাকে যেভাবে খারাপ ভাষায় কথা বললো ওনার ব্যাপারে, তো এগুলিকে ওদের দেশের জনগণ প্রতিবাদ করবেন না? আমাদের দেশের যদি কোনো দূতাবাস যদি অন্য কোথাও দেশে আক্রান্ত হয় সেগুলো আমরা প্রতিবাদ করবো না? প্রত্যেকটা নাগরিক প্রতিবাদ করবে। আমরা তো জানি যে দূতাবাসগুলি যে দূতাবাসের জায়গাটা থাকে সেটা ওই দেশের অংশ থাকে, যদিও এটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী থাকে। সেখানে আমাদের দূতাবাস যদি এখানে আক্রান্ত হবে সেখানে প্রতিবাদ করবে না? এটা তো বাস্তবতা। এটা এখন আমরা কেন এগুলি করতেছি সেটা আমরা ধরতে হবে। আমাদের এইখানে এগুলি কেন হচ্ছে সেইগুলি তো সরকার এগুলি নিয়ে কোনো মাথায় আপনি নিচ্ছে না। যদি নিত তাহলে তো এইগুলি তো ধরেন আপনি সরকার আপনার বল প্রয়োগ না করুক, কিন্তু এদের তো নেতৃত্বের লোক আছে, তাদেরকে যদি ডেকে নিয়ে আইসা যদি সবাই তো বুঝে, সবাই তো আর মূর্খ না, এরা সবাই কিন্তু শিক্ষিত, হাই এডুকেটেড, এরা রাজনীতিকবিদ, যারা পিছন থেকে কলকারখানা লাগতেছে তারা সবাই রাজনীতিবিদ। আজকে আপনি এই যে বললেন যে এনসিপির নেতারা ওরা আজকে উল্টাভাবে কথা বলতেছে, ওরা আজকে উল্টাভাবে কথা বলছে, তাই না? ডেইলি স্টার এবং প্রথম আলো জন আক্রান্ত হয়েছে এখন কথা বলতেছে। এর আগে একটা তথ্য দিয়ে রাখি, রাশেদ ভাই যে কথাটা বললো, আমি তখন ভিডিও দেখতেছিলাম, এটা কয়টায় মধ্যে মনে নাই, প্রথম কিন্তু শাহবাগ থেকে ওরা কিছু সংখ্যক ছেলে আসে ওই প্রথম আলোতে আক্রমণ করার জন্য। তো এইখানে কতক্ষণ হই হুল্লার করে ওরা তখন বলতেছে চল যাই আমরা শাহবাগে চলে যাই। পরে আর আমি ভিডিও দেখে বিকাল বেলার ঘটনা মনে হয় এটা, পরে আর ভিডিও ওই সময় আর দেখি নাই। এরপরে রাত্রে ঘটনা দেখে গেলো যে আসছে, ওরা আবার নতুন করে আসছে, শাহবাগ থেকে আবার নতুন করে আসছে, আইসা তখন আক্রমণ করার চেষ্টা করতেছে। সেনাবাহিনী তাদেরকে ব্যারিকেড দিছে বলছে, এবং সেনাবাহিনীকে ওরা চাচ্ছে, সময় চাচ্ছে, সেনাবাহিনীর কাছে সময় চায় আপনারা এই অল্প সময়ের মধ্যে বা 2 ঘন্টা বা 20 মিনিট মধ্যে ওদেরকে সবাইকে বের করে দেন। তাহলে দেখেন আপনি যেখানে যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে সময় চায় যে অল্প সময়, এই সময়টা দেন, এই সময়ের মধ্যে ওদেরকে বের করে দেন, আমরা এখানে আক্রমণ করবো। এরপরে আপনি আজকে যেন আমাদের প্রধান উপদেষ্টা আবার দুঃখ প্রকাশ করলো, এটা কি কোন ধরনের কালচার আমি বুঝি না আসলে। যেখানে আক্রান্ত হতে যাচ্ছে, গোয়েন্দা অবশ্যই রিপোর্ট আছে, একবার গেছে বিকাল বেলা, এরপরে রাত্রে আবার গেছে, সময় ছাড়ছে, সেখানে এখন আজকে দেখা হলো পুলিশ দিয়ে পুরা ব্যারিকেড করে রাখছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে গা। আগের যতগুলি আপনার এখানে তো অনেক জিনিস থাকে, পুরনো জিনিস থাকে, নথিপত্র থাকে, অনেক কিছু সব পুরায় সব সরকার করে দিছে। আপনার যতগুলি আছে আপনাদের দেখেন আপনি আইসক্রিম নিয়ে গেছে, আপনার ল্যাপটপ নিয়ে গেছে, যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। এখন আপনি দুঃখ প্রকাশ করতেছে, আপনি টাকা দিতে এখানে কিছু না, সরকার হয়তো আপনি ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ দিলেই তো তাদের এনে যে পুরনো জিনিস আছে, রেকর্ড যেগুলি আছে, রেকর্ড কোথায় পাবেন আপনি? অনেক ইতিহাসের রেকর্ড আছে, যারা এগুলো করতেছে ওরা ইচ্ছাকৃতভাবে করতেছে এবং এদের মধ্যে সহযোগিতা করতেছে অন্যরা টেকনিক্যালি। আমরা তো দেখিনি আপনার রাজনৈতিক নেতারা কি করে, বলে দেয় তুই কাজ করিয়া ফেলা, পরে ও কাজ করার পরে দেখলো নাজুদ্দিন নেতা গিয়া ইয়াতে সান্ত্বনা দিতেছে, রে ভাই আসলে যা ভুল হয়ে গেছে, আছে যে কাছে দেখতেছি এই সেই। এখন এরকম কি ঘটনা কিনা সেটা তো মুশকিল না হয়। যেখানে আক্রমণ করতে বিকাল বেলা প্রথম গেছে, পরে আবার ওখান থেকে চলে গেছে, পরে আবার আসছে, এরপরে রাত্রে অনেক রাত্রে আবার আগুন দিচ্ছে। আমি রাত্রে 4টার সময় যখন উঠছি তখন দিকে আগুন জ্বলতেছে, ওইটা ভিডিও দেখলাম। এরপর ওই সময় দেখলাম সারা বাংলাদেশ, রাজশাহীতে আক্রমণ করলো, আপনার চিটং এ আক্রমণ করলো, বিভিন্ন জায়গায় ভারতীয় দূতাবাসে রাত্রে ঘটনা, শেষ রাত্রে দিকে ঘটনা। এইগুলি ধরেন অশনি সংকেত দেশের জন্য,